প্রতিবেশী হেলেনের সাথে প্রেম হয়। দুই পরিবারের আপত্তির কারণে তাদের সম্পর্ক টেকেনি। হেলেনের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর হেলাল হাফিজ মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। এই দুঃখই তার কবিতায় গভীর প্রভাব ফেলে। পরবর্তীতে হেলেন তার কবিতার বই যে জলে আগুন জ্বলে পড়েন এবং এতে তার নিজের জীবনের প্রতিফলন দেখে মানসিকভাবে বিপর্যস্ত হন। তিনি কখনো বিয়ে করেননি। কথাটা বলছি হেলাল হাফিজের কথা। জীবনের প্রেম, ভালোবাসার অভিজ্ঞতা এবং বিয়ের প্রতি তার ব্যক্তিগত মতামত কবিতায় উঠে এসেছে। বিয়েকে তিনি জীবনের শেকল বলে মনে করতেন, যা একজন কবির সৃজনশীলতাকে ব্যাহত করে। হেলাল হাফিজ নেত্রকোনার কিশোরগঞ্জ গ্রামে 1948 সালের 7 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে গ্রামীণ প্রকৃতির সান্নিধ্যে। তার অনেক কবিতায় গ্রামীণ জীবনের ছাপ স্পষ্ট। যদিও শহরে জীবনে তিনি নিজের অবস্থান গড়েছিলেন, কিন্তু শৈশবের স্মৃতি তার কবিতায় বিভিন্নভাবে স্পষ্ট হয়। নেত্রকোনা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করতে এসে তিনি ব্যতিক্রমী কবিতা রচনা শুরু করেন। এর মাধ্যমে তিনি ক্যাম্পাস এবং পরবর্তী সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন। তার কবিতার ভাষা সহজবোধ্য এবং আবেগপ্রবণ, যা পাঠকের হৃদয়ে সহজেই স্থান করে নিয়েছিল। হেলাল হাফিজের কবিতা একই সঙ্গে রোমান্টিক এবং বিপ্লবী চেতনার মিশ্রণ। তার কবিতা প্রেমিক প্রেমিকার আবেগ ছাড়াও সামাজিক অনাচার এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ হিসেবে ধরা দিয়েছিল। এ বৈশিষ্ট্য তাকে সমসাময়িক কবিদের থেকে সম্পূর্ণ ভিন্ন। আমরা যদি পঞ্চপাণ্ডবের কথা বলি, যেখানে ছিল জীবনানন্দ দাশ সহ আরও অনেকেই, সে পঞ্চপাণ্ডব কিন্তু রবীন্দ্রনাথের রীতি ছিল, সে রীতি থেকে তারা বের হয়ে এসেছিল। ঠিক এইরকমভাবে সমসাময়িকে হেলাল হাফিজকেও আমরা ভিন্নভাবে দেখতে পাই। হেলাল হাফিজকে যৌবনের কবি বলা হয়, কারণ তার কবিতাগুলো তরুণ প্রজন্মের আবেগ ও দ্রোহের প্রতীক। দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র পঙ্গক্তি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয় মিছিলে, স্লোগানে, কবিতা প্রেমীদের মুখে মুখে। হেলাল হাফিজ সারা জীবন মাত্র 2টি বই প্রকাশ করেছেন। অনেকে এই নিয়ে তাকে প্রশ্ন করেছেন, কেন আপনার মতো একজন গুণী এবং মানী একজন কবি, তিনি তো আরও অনেক কিছু লিখতে পারতেন। যে জলে আগুন জ্বলে 1986 সালে প্রথম বই প্রকাশের পর তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তারপরে কবিতা 71, যেটা 2012 সালে তিনি প্রকাশ করেন। তার দ্বিতীয় বইটি প্রথম বইয়ের মতো জনপ্রিয় না হলেও সাহিত্যে তার অবস্থান দৃঢ় করে। দুটি বইয়ের মাঝখানে প্রায় 3 দশকের বিরতি থাকার কারণ তার অনুপ্রেরণার অভাব এবং ব্যক্তিগত সমস্যাগুলো। তিনি মাঝে মাঝে হাস্যরসাত্মক বলতেন, আমার যে পরিমাণ জনপ্রিয়তা হয়েছিল সেই জনপ্রিয়তার যে হারিয়ে যাবে এই ভয়ে আমি লিখতাম না আর পরবর্তীতে কবিতা। এইরকমভাবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন। হেলাল হাফিজের অনেক কবিতা রাজনৈতিক ক্ষমতাধরদের কাছে বিদ্রোহী মনে হয়েছে। তার নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি এমন একটি উদাহরণ, যা তখনকার রাজনৈতিক পরিবেশের কঠোর সমালোচনা করেছিল। 1969 সাল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পূর্বপ্রস্তুতি প্রাককালে গোটা দেশ যখন পাকিস্তানি শোষণের বিরুদ্ধে উত্তাল, ওই সময় এক যুবক কবির আবির্ভাব, যার এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার অমর এক পঙ্গক্তি বিপ্লবীদের মধ্যে এনে দিয়েছিল বিদ্রোহের জোয়ার। তিনি প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ, যার এই কথাটা চলে এসেছিল। একটি কবিতা দিয়ে ছাত্র জীবনেই খ্যাতির চূড়ায় আরোহণ করেছে আর কি। তার কবিতার পরতে পরতে ছিল লড়াই, সংগ্রাম, প্রেম, বিরহ, বিপ্লবের গল্প। একদিকে তিনি যেমন প্রেমিকদের যুদ্ধে নিতে উদ্বুদ্ধ করেছেন, অন্যদিকে এখন তুমি কোথায় আসো, কেমন আসো, পত্র দিও, প্রেমিকার পত্র চেয়ে হাজারো প্রেমিকের প্রতিনিধি হয়ে আক্ষেপ করেছেন। ব্যক্তিগত জীবনের দুঃখবোধের গল্প তার কবিতায় উঠে এসেছে। 1986 সালে নিষিদ্ধ সম্পাদকীয় সহ 55টি কবিতা মিলে তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে প্রকাশিত হয়। বাংলাদেশের সর্বাধিক বিক্রিত কাব্যগ্রন্থ এটি। 1969 থেকে 1985 সালে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে কাব্যগ্রন্থটির কবিতাগুলো লেখেন তিনি, যা ওই সময় তরুণদের মধ্যে জাগরণ তৈরি করে। তার কবিতা সহজ সরল ভাষা মানুষের হৃদয় আলোড়িত করে। একটা কাব্যগ্রন্থ দিয়ে হেলাল হাফিজ ব্যাপক জনপ্রিয়তা ও অসামান্য খ্যাতি লাভ করেন, যা বাংলা সাহিত্যের ইতিহাসে বিরল ঘটনা। 2024 সালের 14 ডিসেম্বরে সাম্প্রতিক ঘটনা, কবি হেলাল হাফিজের মৃত্যু হয়। সাম্প্রতিক বলতে আজ যেমন
বুদ্ধিজীবী দিবস এই 14ই ডিসেম্বর এইরকম সময় তাকে ঢাকা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুর পর বাংলা একাডেমি এবং জাতীয় প্রেস ক্লাবে তার স্মরণে জানাজার আয়োজন করা হয়, যা তার প্রতি জাতির ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। কবির ছোট ভাই নেহাল হাফিজ বলেন, তিনি অলস প্রিয় মানুষ ছিলেন। চুল আঁচড়াতেও 1 ঘন্টা লেগে যেত, গোসল করতেও সময় নিতেন। যখন তুখোর কবি তারকা খ্যাতি পেলেন, আমারও লোভ লাগলো একটু একটু লেখি, যেহেতু ভাই এইভাবে সমাদৃত হচ্ছে। লিখতে লিখতে 100টাও লিখে ফেলেছিলাম। যখন কবিতাগুলো ওনাকে দেখালাম, দেখার পর বললেন নাবালক কবিতা। তিনি কবির স্মৃতিচারণ করে বলেন, এরপর প্রথম কাব্যগ্রন্থ বের হলে উনি কবিতার বই দেখে বললেন, শখের বসে নয়, জীবন খরচ করে কবিতা লিখবে। কবি হেলাল হাফিজ দীর্ঘদিন গ্লুকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন তিনি। তার জীবনের শেষ প্রান্তে তিনি নিঃসঙ্গ জীবনযাপন করতেন। দীর্ঘদিন ধরে চোখের সমস্যার কারণে তিনি বেশিরভাগ সময় ঘরের মধ্যে কাটাতেন। তবে এ সময়টাতে তিনি ভক্তদের সঙ্গ পেতে পছন্দ করতেন, বিশেষত যারা তার কবিতা নিয়ে আলোচনা করতে আসতেন। সংসারহীন, গৃহহীন হেলাল হাফিজ দীর্ঘদিন কাটিয়েছেন হোটেলে হোটেলে। তাই শেষ জীবনে একাকিত্ব নিয়ে আফসোস করেছেন। গণমাধ্যমের সাক্ষাৎকার ও দ্বিতীয় কাব্যগ্রন্থে দেখা যায়, আভাস পাওয়া যায় এই বিষয়গুলো। তিনি আর কি বলছেন সে কবিতাতে, বেদনাকে বলেছি কেঁদো না। কবি লিখেছেন, আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে, কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি এমন। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। কবি হেলাল হাফিজ শেষ জীবনে তার কবিতার মতো কষ্টের ফেরিওয়ালা হয়ে নিভৃতে জীবন কাটিয়ে গেছেন যেন।